হঠাৎ করেই দরজা বন্ধ করার শব্দে চমকে উঠলাম। পিছনে তাকিয়ে দেখি জীবনের খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ দাঁড়িয়ে আছে। না, দরজা বন্ধ করে নাই, বরং দরজাটা খুলে হাসি মুখে ভিতরে এসেছে। চোখ ভরা তৃপ্তি ঢেউ। আমিও খুশি হলাম, যাকে বলে মাত্রাতিরিক্ত খুশি। দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম, বললাম, আল্লাহ, আজ কার মুখ দেখে উঠেছি? সাইদা আপু, তুমি এখানে, এ বাড়িতে, এত সকালবেলা? সাইদা আপু হচ্ছে সমুদ্র ভাইয়ার বোন। আমার থেকে বয়সে সে 4.5 বছরের বড়। তার বিয়ে হয়েছে 4 বছর আগেই। স্মৃতির পাতায় 4 বছর আগেই সেই বছরটি বড্ডই ভয়ঙ্কর, কালো অতীত। কি নেই সেই বছরটিতে? সাইদা আপু আমাকে মাত্রাতিরিক্ত ভালোবাসে। আদুরে গলা বলল, আরে থম থম, এতগুলো প্রশ্ন একসাথে কেউ করে? পাগলি, আগে বল কেমন আছিস? সেই যে আমার বিয়ের বছরই বাড়ি থেকে বের হলি, আর তো দেখা সাক্ষাৎ নেই রাজকুমারী, শুধু ফোনেই কথা বলা। খুশি হয়েছি তুই সেই ধাক্কাটা ভুলে এ বাড়িতে ফিরে এসে। মুখটা পানসে করে বললাম, রাখো তো সে কথা। কখন এলে বলো না তো? দুলাভাই কি এসেছে? তোমার সোনা মনি কি অবস্থা, কোথায় সে? এক নজর দেখার জন্য মন ইতুপুতু করছে। সাইদা, এলাম কিছুক্ষণ আগে, যখন আপনি সিঁড়িতে দাঁড়িয়ে কথাটি আমার ভাইকে আঘাত করেছিলেন। আপনি কি তাহাকে চেনেন না, জানেন না? আপনার কি তার গম্ভীরতা, পাগলামি, রাগী এক অদ্ভুত ব্যক্তিদের দিকে কথা শুনেন নাই? কেন ঘুমন্ত সিংহকে জীবন্ত করেছেন? আপনি পিচ্ছি। জেগে ওঠা, গর্জে ওঠা সিংহকে সামলাতে পারবেন তো পিচ্ছি? মুচকি হেসে চোখ দুটো নিবু নিবু করে বললাম, আমার সাথে একদম রসিকতা করবা না সাইদা আপু। আর সমুদ্র ভাইয়ের মতো এত পিচ্ছি পিচ্ছি করো কেন? সাইদা আপু মুখ চেপে হাসলো। আমি আর ছোট্ট আয়াতুল ফারি ঝিনুক নই, আমি বড় হয়ে গেছি। হতে পারো তোমার ভাইয়ের অনেক ফ্যান ফলোয়ার আছে, মেয়েরা এমনই ইয়াং, হ্যান্ডসাম, পাওয়ারফুল, বুদ্ধিমান পুরুষের জন্য পাগল, কিন্তু আমি না, বুড়ো একটা পুরুষ আমার সুন্দর সুখী জীবনের টন্ট সাইক্লোনের মতো ঘূর্ণিঝড় নিয়ে এসেছে। তোমার ভাইকে আমি মানি না, তার কথা শুনতেও চাই না। আমি তার থেকে মুক্তি চাই। সরো তো এখান থেকে। আমি আলভি, সাইদা আপুর ছেলে, এর কাছে যাই। দুলাভাইয়ের সাথে দেখা ও পরিচয় হয়ে আসি। ঝিনুক রুম থেকে বের হয়ে গেল। সাইদা মুখে একটু কালো আধার দেখা গেল। দু চোখ বন্ধ করে বড় একটা নিঃশ্বাস ছাড়লো। মনে মনে বলল, চঞ্চল মেয়েটি কি সত্যি পাল্টে গেছে? নীরব হয়ে গেছে নাকি রাগী হয়ে উঠেছে? সে যাই হোক না কেন, তোর মুক্তি নেই এই অবদ্ধ রংমহল থেকে। নাও মুক্তি নেই। রুম থেকে দৌড়ে তো বের হয়ে গেলাম আলভি বাবাটার খোঁজে। কে জানে সোনামণিটা কোথায় আছে, যদিও খুঁজে পাওয়াটা বেশি দুরস্ক হয়ে উঠবে না, কারণ বাড়িটাতে মানুষের সংখ্যাটা কম নিয়েছে। ছোট চাচার মেয়েও ছেলে দুজনই শহরের বাইরে। মোনতাহা আপু সিলেট ওসমানী মেডিকেল কলেজে চান্স পেয়েছে, সেখানে সে পড়াশোনা করছে। আর নাজিম রায়ান ভাইয়া, সে একজন পুলিশ অফিসার। ভাইয়ার আপাতত সিলেটে ট্রান্সফার হয়েছে মুনতাহা আপুর জন্য। শেষ রইল ফারহান সাহিল ভাইয়া, যাকে আমি সবচাইতে বেশি ঘৃণা করি। জীবনে সমুদ্র ভাইয়াকে ক্ষমা করে দিলেও তাকে আমি কখনোই ক্ষমা করতে পারবো না। তার প্রতি রয়েছে আমার এক বুক ভর্তি অভিশাপ। যাই হোক, এ বাড়িতে সব বড়রাই থাকে, তাই শুধুমাত্র কয়েকটা রুমই খোলা, বাকিগুলো বন্ধ থাকে। 2 দিন পর পর কাজের লোকেরা পরিষ্কার করে। আলভি কণ্ঠস্বর ভেসে আসছে, সে খুবই খুশি মনে হচ্ছে। তার হাসি, তা আর স্পষ্ট মিষ্টি ভয়েস মাত্র 2 বছর জানা দিচ্ছে সে প্রাণ খুলে হাসছে।
খুবই আনন্দ পাচ্ছে বাচ্চারা সদাচর নানা বাড়িতে তাদের আনন্দের চাবিকাঠি খুঁজে পায়। আলভিও তা পেয়েছে হয়তো। রাইটার নীলনূর। এগুলো ভাবতে ভাবতে কখন যে কাঙ্ক্ষিত রুমটার সামনে চলে এলাম বুঝতে পারি নাই। ভালো করে তাকাতে দেখি আমি সমুদ্র ভাইয়ার রুমের দরজার সামনে। দরজাটা খোলাই রয়েছে। সমুদ্র ভাইয়া রেডি হচ্ছে, আলভিকে কিছু বলছে। আলভি হেসেছে, আর আলভি কিছুক্ষণ পর পর সমুদ্র ভাইয়াকে জড়িয়ে ধরছে। ফাইল সব প্রয়োজনীয় জিনিসগুলো এলোমেলো করে দিচ্ছে। সমুদ্র ভাইয়া বিভিন্ন বাহানায় আলভি থেকে সেগুলো নেওয়ার চেষ্টা করছে। সত্যি মানুষটি অদ্ভুত। মাঝে মাঝে আমিও দোটানায় পড়ে যাই। তার সবকিছুই কোনো না কোনোভাবে চুম্বকের মতো আমাকে টানে। শুধু তাই নয়, তাহার কর্মকাণ্ড সত্যি এতটা প্রশংসনীয় যেটা ভালো থেকে মন্দ সব মানুষের মনে ধরবে। ইভেন এমনও শুনছি সমুদ্র ভাইয়ার শত্রুরাও তার কর্মকাণ্ডের ব্যবহারের বুদ্ধিমাত্রা প্রশংসা করে। যাই হোক, আমি যে এখানে 2-3 মিনিট দাঁড়িয়ে আছি সেটা উনি খেয়ালই করে নাই। আমি আর ভিতরে গেলাম না। পিছু পায়ে পা দিতেই কারো সাথে ধাক্কা খেতে খেতে বেঁচে গেছি। দেখি দুলাভাই দাঁড়িয়ে আছে। আমাকে দেখে সে 32 পাটি দাঁত বের করে একটা হাসি দিল। একে তো ধাক্কা, তার উপরে 32 পাটির দাঁত বের করে হাসি দেখে একটু অপ্রস্তুত হয়ে গেলাম। যদিও মুখে প্রকাশ করলাম না, নিজেকে সামলিয়ে বললাম, সালাম জানিয়ে দুলাভাই কেমন আছেন? সে সেই আগের হাসিতে মাথা হেলিয়ে বলল, ভালো ভালো। তুমি আয়াত না, আমার মেজো চাচা শ্বশুরের মেয়ে না? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক ইশারা দিলাম। আজব মানুষ তো, সালামের উত্তরও নিল না। সে চোখ দুটো বড় বড় করে অদ্ভুত দৃষ্টিতে তাকালো। দৃষ্টিটা আমার দৃষ্টিকটু লাগলো। সে বলল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই মেয়ে কত বড় হয়ে গেছে, সুন্দরও তো হয়ে গেছে। তুমি তো আগে সুন্দর ছিলে, তবে এখন দেখতে উপর থেকে নিচ বরাবর তাকাচ্ছে শরীরের দিকে দিয়ে। আমার ওড়নাটা ঠিক আছে কিনা দেখলাম। এর মধ্যেই সে এগিয়ে আসে, আমার মাথা হাত দেওয়ার উদ্দেশ্যে হাত বাড়ায়। আমি অপ্রস্তুত হয়ে চোখ বুজে ফেললাম। হঠাৎ করে কেউ আমাকে তার সাথে মিশিয়ে নিল। চেনা পারফিউমের ঘ্রাণ, সেই শীতল স্পর্শ। মুহূর্তের মধ্যে বুঝে উঠতে সক্ষম হলাম এটা সমুদ্র ভাইয়া। চোখগুলো খুলে উপরের দিকে তাকাতে দেখি উনি দাঁড়িয়ে আছে। এক হাতে আলভিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, আরেক হাতে তার বাহু ধরে। সমুদ্র ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল, আলভিকে কোলে নে আর রুমে যা। আলভিকে আমার কোলে দিয়ে দিল। আলভির সাথে ফোন ভিডিও কল প্রায় কথা বলি, তাই সোনামণিটা আমাকে দেখে আমার কোলে ঝাঁপিয়ে পড়ল। দুলাভাই, আরে শালা সাহেব, শালিকাকে কোথায় যেতে বলছেন? সেই বিয়ের বাড়িতে ছোট্ট থাকতে দেখেছিলাম, এখন তো যে সুন্দরী হয়েছে অশ্বরাকেও হার মানাবে। আরো কিছু বলার আগে সমুদ্র ভাইয়া আমার দিকে সেই বিখ্যাত চোখ লাল করা দৃষ্টিতে তাকিয়ে রাগী কণ্ঠে বললে, তুই যাস না কেন এখান থেকে? যা একটু চিল্লি। আমি চুপচাপ আলভিকে নিয়ে স্থানটি ত্যাগ করলাম। তারপর আর দুলাভাই এবং সমুদ্র ভাইয়ার কথোপকথন শুনতে পারলাম না। অন্যদিকে সমুদ্র খুব রেগে আছে। নিজের বোনের স্বামী চরিত্র যে একটু উপরে নিচ আছে সে জানে, তবে আজ তার সামনে যে এরকম করবে জানা ছিল না। সে কখনোই বোনকে এরকম একটা পরিবার এবং ছেলের সাথে বিয়ে দিত না। তবে সমুদ্র দাদা মুজিবুর শেখের সাথে রমিজ শিকদারের বন্ধুত্ব ছিল বেশ গভীর। বন্ধুত্বের গভীর মায়ায় মুজিবুর শেখ শিকদারকে কথা দিয়েছিল, এই বংশের মেয়ে তাদের বাড়ির বউ হবেই হবে। তাই তো না চাইতো মুরব্বিদের ওয়াদা দেওয়া বলি হয়েছে সাইদা। বিজনেস দুনিয়ায় শিকদারদের যেমন আলাদা নাম আছে, ঠিক তেমনি নাম ও দাপট আছে রাজনীতিতে রংমহলে। তাই তো খলিল শেখ সমুদ্রের বাবা বিনা বাক্যে মেয়েকে বিয়ে দিতে রাজি হয়ে গিয়েছিলেন। এসব কিছু সমুদ্র সাইদা বিয়ের পর জেনেছে।
পরিবারের বংশের সম্মান বাঁচাতে কথা রাখতে সে চুপচাপ আছে, আর তার চুপচাপ মেনে নেওয়া মাসুল গুনছে সাদিয়া। সমুদ্র নিজেকে শান্ত করার চেষ্টা করলে বলে, ছোট বোনের জামাই আপনি, এখনো সময় আছে, এ লেবাসটা পাল্টান। আমি সব সময় এড়িয়ে যাব না। তাছাড়া ও আপনার শালীনা ভাবিও লাগে, আমার বিবাহিত স্ত্রী। যথেষ্ট দূরে থাকবেন। নিশ্চয় জানেন সমুদ্র নজর চিলের থেকেও ভয়ঙ্কর। শ্বশুরবাড়িতে এসেছেন, শ্বশুর বাড়ি ভোজন বিলাস করেন, শুধুই পচা শামুকে পা কাটবেন না। সমুদ্র দপাদপ মিলন শিকদার সায়দিয়ার জামাইকে অতিক্রম করে চলে গেল। মিলন শিকদার ক্ষোভ ভরা চোখ নিয়ে তাকিয়ে রইল, একটা বাঁকা হাসি দিয়ে নিজের চুলগুলো পিছনে ঠেলে দিল। মনে মনে সমুদ্র ভাইয়াকে আজ অসংখ্যবার ধন্যবাদ জানিয়ে নিল। উনি অপ্রস্তুত সময় আমাকে রক্ষা করেছেন। তবে ধমক না দিলেও পারতেন, শুধু শুধু রাগ দেখালেন। ভালো করে বললে কি হতো যে দোষ করেছি, দোষ না করলেও আমি দোষী থাকবই সারা জীবন তার চোখে। মনে মনে ভেঙচি কাটলাম। সারাটা দিন ভালোই গেল। সাদিয়া আপু জামাই সকালে চলে গেছে, কি যেন মিটিং আছে। সমুদ্র ভাইয়াও আজ দুপুরে ফিরে নাই, সেও ব্যস্ত। বাবা চাচারাও ব্যস্ত বিজনেস নিয়ে। সন্ধ্যা হতেই এই রংমহলে যেমন পুরুষদের বিস্তার চলে, ঠিক তেমনি দিনের হলে সে মহলে মহিলারাই রাজ করে। কেটে গেল 2 দিন। আজ বিকেল সাদিয়া আপুও চলে গেছে। মনটা বড্ড খারাপ লাগছে। আলবি বাবাটাও কথা বারবার মনে পড়ছে। মেয়েদের সাথে তার শ্বশুরবাড়ি, এ যেন এক অদ্ভুত সম্পর্কের মধুরতা, যেখানে মেয়েরা বিয়ে হলে শ্বশুরবাড়ি হয়ে যায়, বাবার বাড়ি নাম মাত্র মেহমান হয়ে যায়। বড় একটা নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বললাম, বাবা বাড়িতে জন্ম যাহার শ্বশুর বাড়িতেই শেষ। সন্ধ্যা হয়েছে সেই কবে, মনে হচ্ছে সময় পেরিয়েছে বহু আগে। একলগ্ন অতিক্রম করে ফেলেছি। এখনো ছাদের উপরে দোলনাটা বসে আছে, দোল খাচ্ছি আর জীবনের হিসাব মিলাতে ব্যস্ত আমি। হঠাৎ কারো আগমনের শব্দ, একটু ধরফরিয়ে উঠলাম। বুকে এক দফা থুথু দিয়ে পিছন ফিরে তাকিয়ে দেখি সমুদ্র ভাইয়া দুহাত বুকের উপর ভাঁজ করে দেওয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। খুব সুন্দর লাগছে তাকে, যেন এই ভঙ্গিমাটা শুধু তাকেই মানায়। মুখে একটু ক্লান্তির ছাপ দেখা যাচ্ছে, তবুও সৌন্দর্য, অন্য এক মাধুর্য তাহার চেহারায় ফুটে উঠেছে। সমুদ্র, কিরে এভাবে তাকিয়ে আছিস কেন? যেভাবে দোলনায় বসে দোল খাচ্ছিস, আবার বড় বড় চোখ করে তাকিয়ে আছিস, সন্ধ্যাবেলায় ভূত পিচাসে ধরল না কি? তা আমি আশা করি না তোকে ভূত পিচাসে ধরবে, কারণ তুই নিজেই তো একটা পেতনি। তাছাড়া আমি ভূত পিচাস পেতনি সব ধরনের ভীমরতি ছাড়াতে পারি। ছাড়িয়ে দিব নাকি রে? এমন কথা শুনল কোনো মেয়ে ঠিকঠাক মতো বসে থাকতে পারে? আমার জানা নেই। আমি বসে থাকতে পারলাম না, দোলনা থেকে দাঁড়িয়ে পড়লাম। মুহূর্তেই তরতরিয়ে রাগটা 420 ভোল্টেজ বেড়ে গেল। জোরে জোরে চিল্লিয়ে বললাম, শালা করলার বাচ্চা, মুখ খুললেই তিতা কথা বের হয়। বড় চাচি কি আপনার মুখে জন্মের সময় মধু দেয় নাই? আপনি পেতনি, আপনার 14 গোষ্ঠী পেতনি। না, পেতনি তো মেয়েদের বলে, আপনি পেতনা, তাহলে 14 গোষ্ঠীও পেতনা। পিচাস, রাক্ষস, ঘূর্ণিঝড়, মহাসেন। সাথে সাথে 2 হাত দিয়ে নিজের মুখ চেপে ধরলাম। হায় হায়, কি বলে ফেললাম! ধ্যাত, খুব রেগে তো কথাগুলো বলে ফেললাম। তবে এর পরিণতি তো হিসেব করি নাই। কোথায় ভাবছিলাম এই সমুদ্র ভাইয়াকে আমি এড়িয়ে চলবো, এখন তো কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের করে ফেলছি। এর মধ্যেই সমুদ্র ভাইয়া আমার দিকে এগিয়ে এলো। উনি এগোতে আমি এক কদম পিছিয়ে গেলাম।
হঠাৎ আমার মনকে মস্তিষ্ক সাহস দিচ্ছে, ভয় পেতে নেই ঝিনুক, ভয়কে জয় করতে হয়। শুনলে শুনছে, কিন্তু বিপরীতে মন মস্তিষ্ক জানান দিচ্ছে। একলা ছাদে বাঘের সামনে ছোট্ট একটি বিড়াল ছানা, আহ কি ভয়ঙ্কর দৃশ্য! এর মধ্যে উনি আমার খুব কাছাকাছি এসে দাঁড়িয়েছে। হয়তো আমাদের মাঝে এক হাত ফাঁক আছে, অথবা তার চেয়েও কম। সমুদ্র, কি যেন বলছিলি? আমি একটু বয়রা টাইপের মানুষ, বেশি জোরে কথা বললে কানে কম শুনি। তুই হিসেব কষিয়ে ভুল করছিস মেয়ে। আমার ১৪ গোষ্ঠী তুইও একজন, কিন্তু শোন মেয়ে, তুই কি একটু আস্তে আস্তে বয়স হয়ে আমাকে বলবি কি যেন ঘূর্ণিঝড় মহাসেন বলছিলি? একটু ভয়ে কাঁচুমাচু হয়ে গেলাম। কিছু না বললেও আর চোখে তাকিয়ে মুখটা ভেঙচি দিলাম। সব জেনে শুনে ঢং করছে বেটা শয়তান, তবে ভালোই বুদ্ধিমান, দারুণ হিসাব কষিয়েছে তো। সত্যিই তো, আমিও তার গোষ্ঠীর একজন। এর সত্যিটা পশ্চিমকাল উল্টে গেলেও সত্যিই থাকবে। তার মানে ঘুরে ফিরে আমি প্রমাণ করলাম আমি পেতনি। ভাবা যায় কত বড় প্যাঁচ ধরেছে বেটা। যাক গে, এখন হেরে গেলে চলবে না। হঠাৎ করে সমুদ্র ভাইয়া হো হো করে হেসে উঠল। ওনার হাসিতে আমি দুই ভুরু কুঁচকে তার দিকে তাকালাম। সমুদ্র, এই পিচ্চি শোন, কি এমন চিন্তা করছিস? তোর মাথায় বুদ্ধি নেই? গোবর গোবর, যেখানে গোবরে পদ্ম ফুল ফোটা তো দূরের কথা, জংলি ফুলও ফুটবে না। শোন, তার চেয়ে বরং একটা বল, তুই আমার সন্নিকটে আসলে ভেজা বিড়াল হয়ে যাস কেন? ভয় পাস নাকি আমারে? তুই নাকি আমাকে ভয় পাস না, কিন্তু পিচ্চি মানুষ তো, পিচ্চি। আবারও হো হো করে হেসে উঠল। তার হাসি দেখে এবার সত্যি আমার গা পিত্তি জ্বলে উঠল। সাহস নিয়ে বলে ফেললাম, আমাকে মোটেও পিচ্চি ডাকবেন না মিস্টার সমুদ্র সেন। নিজের দিকে তাকান, বুড়া বেটা, বয়সের ভারে সবকিছুই শেষ পথে। সমুদ্র ভাইয়া হাসি থামিয়ে বলল, দেখ মেয়ে, আমি মোটেও বুড়া নয়। বয়স মাত্র ৩২, এটা ছেলের জন্য পারফেক্ট সময় বিয়ে করে বাচ্চার বাপ হওয়া। তাছাড়াও আমাকে দেখে হাজার মেয়েরা ফিদা হয়ে যায়, ক্রাশ খায়। কত মেয়ে রাত ঘুমায় না, আর কারণ এই এমপি আব্রাহম ফারহাদ সমুদ্র শেখ। আর তুই আমাকে বুইড়া বেটা বলস, সাহস তো কম নয় তোর। চোখগুলো বড় বড় করে ভুরু যুগল নাচিয়ে মাজায় হাত দিয়ে মুখটা ভেঙচে বললাম, আসছে বুড়ো শালিক একটা, জানে তো, পাকা বাঁশ ঠাস ঠাস করে বেশি। সমুদ্র ভাইয়া হঠাৎ আমার দিকে ঝুঁকে পড়ল। এবার সত্যি ভয়ে চোখ দুটো বন্ধ করে ফেললাম। ঘাড়ে গরম নিঃশ্বাস পড়ছে, যা মুহূর্তের মধ্যেই আমাকে কাঁপিয়ে তুলছে। এর মধ্যে, শোনো পিচ্চি মেয়ে, একবার গভীরতায় হারিয়ে দেখো। আমার মধ্যে যৌবনের রস টস টস করছে। কাঁচা বাঁশে যা পারে না, তা পাকা বাঁশে, অর্থাৎ আমাতে পেয়ে নিজেকে ধন্য মনে করবা। চলো একটু পরীক্ষা করি দুজনে। কথাটা শুনেই দুকদম পিছিয়ে গেলাম। কি সাংঘাতিক পুরুষ মানুষ! সম্পূর্ণ নির্লজ্জ, বেহায়া, লাগামহীন মুখটা, ঠোঁটে দুষ্ট হাসি। মুহূর্তেই লজ্জা পড়ে গেলাম। তার কি একটুও ঠোঁট বাঁধে না এরকম বেশরম কথা বল? সমুদ্র, এ কি, তুই যে দেখি লাল চেরি ফুলের মতো, আর গাল দুটো করছিস পাকা টমেটোর মতো, হয়েছে কি চড়িব? প্রেম টেম পেয়েছে নাকি? চল রোমাঞ্চ করি, আমার আপত্তি নেই। তোর এমন বেহাল দশা দেখে আমার তোকে এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে। চোখ বড় বড় হয়ে গেল। দু হাতে কান ধরে রাখলাম, তবুও মনে হচ্ছে কান থেকে ধোঁয়া বের হচ্ছে। কথাগুলো মন সহ মস্তিষ্ক নিউরনে রন্দে রন্দে তিনরন্দজ করছে। কি করব ভেবে না পেয়ে, সামনে ফাঁকা পেয়ে আস্তাকুল্লাহু বলেই দিলাম এক দৌড়। কোনো মতে এক প্রকার পালালাম সমুদ্র ভাইয়ার চোখে আড়াল হয়ে।
বড় বড় দম নিচ্ছি। এ কি আজব লোক রে বাবা! মুহূর্তে গন্ডগোল। ইস, কথাগুলো কানে বাজছে এখনো, মস্তিষ্ক জ্বর পাকাচ্ছে। মনে মন থাকে খেতাম দিলাম মিস্টার নির্লজ্জ। এদিকে সমুদ্র তার চড়ুই বউ এর কাণ্ড দেখে মুচকি মুচকি হাসছে। তার রংমহলে চড়ুই বউ সবাইকে চিল্লিয়ে বলে বেড়ায়, অষ্টাদশী গণ্ডি পেরিয়েছি, বড় হয়ে গেছি, অথচ কাণ্ডগুলো দেখো। ঘণ্টাখানেক পর রুম থেকে বের হয়েছি। এদিক সেদিক তাকাচ্ছি আর হাঁটছি, কারণ আজ আর সমুদ্র ভাইয়ের সামনে পড়ার ইচ্ছে নেই। ইস, কি লজ্জা, কি লজ্জা! এরকম সাংঘাতিক পুরুষ মানুষের থেকে দূরে দূরে থাকাটাই বেটার, বুদ্ধিমানের কাজ। আমি রাতে খাবার খেতে বসলাম, অবশেষে জানলাম সমুদ্র ভাইয়া বাসায় নেই। সন্ধ্যায় কি যেন জরুরি কাজে যেন বাসায় এসেছিল, কাজ শেষ, সন্ধ্যা নাস্তা খেয়ে আবার চলে গেছে। রাতে খাবার খেয়ে রুমের দিকে হাঁটলাম, কিন্তু হঠাৎ পা দুটো বাবার রুমের সামনে থেমে গেল। পরিচিত কণ্ঠস্বর শোনা যাচ্ছে। বাবার রুমে উঁকি দিলাম। বাবা বেডে শুয়ে শুয়ে টিভি নিউজ দেখছে। আমি ধীরে ধীরে রুমের ভিতর ঢুকলাম। বাবা আমাকে দেখে একটা স্নিগ্ধ হেসে তার পাশে বসার জন্য ইশারা দিল। আমি বাবার পাশে গিয়ে বসলাম। টিভিতে তাকাতে চমকে উঠলাম, কারণ টিভিতে সমুদ্র ভাইয়ার লাইভ টক শো চলছে। সেখানে তাকে এটা সেটা জিজ্ঞেস করা হচ্ছে, উনিও বিজ্ঞ মানুষের মতো সবকিছু সুন্দরভাবে উত্তর দিচ্ছে। কি সুন্দর! সবকিছু এত সুন্দর করে যে তিনি হ্যান্ডেল করতে জানে, সত্যি আমাকে মুগ্ধ করলো। এক পর্যায়ে ভাষ্যকারের এক প্রশ্নে আমি বিদ্যুতের ঝাটকা খেলাম, হেলে দুলে বিছানায় ঠিক মতো বসলাম। ভাষ্যকার: মিস্টার আব্রাহাম ফারহাদ সমুদ্র শেখ। নামের মতোই আপনার ক্যারিয়ার উজ্জ্বল। বলা হয়ে থাকে না, বরং সত্যি ইয়াং জেনারেশনের মাঝে আপনি আইডল। আপনার কাজকর্মের জনগণ মুগ্ধ। ইয়াং ইয়াং জেনারেশন যার ফলো করে। তবে আমার সহ জনগণের একটি প্রশ্ন, নির্দুনিয়া উত্তর। দুদিন আগে একটা ভিডিও নিউজ ফিডে বারবার দেখাচ্ছিল। 20 সেকেন্ড একটি ভিডিওতে আপনার রক্তবর হাত একটি মেয়ে হাত ধরে রেখেছে, আর আপনি সহ মেয়েটি গাড়িতে উঠেছেন। তাছাড়া ওই নিউজ চ্যানেলে হেডলাইন ছিল, ইয়াং জেনারেশনের আইডল এমপি আব্রাহাম ফারহাদ সমুদ্র শেখ শহরের নামকরা রেস্টুরেন্টে নিজের কন্ট্রোল হারিয়ে ভাঙচুর করছে। তার সঙ্গে এক সুন্দরী রমণী ও দেখা গেছে। আমার প্রশ্ন, রেস্টুরেন্টে কি হয়েছে? মেয়েটিকে আপনার হাতে রক্ত কার ছিল? তাছাড়াও আপনার মতো এমন একজন নেতা যদি পাবলিক প্লেসে কন্ট্রোল হারিয়ে ফেলে, তাহলে সাধারণ মানুষের মতো সমুদ্র ভাইয়া তাকে হাতের ইশারা থামাতে বললেন। ঠোঁটে মুচকি হেসে রেখে শীতল চোখে তার দিকে তাকিয়ে আছেন। ক্যামেরাম্যান ও ফোকাসটা সমুদ্র ভাইয়ার দিকে করে রেখেছে। এমন অবস্থায় কিভাবে সে এত শান্ত আছে? আমি উত্তেজিত হয়ে পড়লাম। সমুদ্র ভাইয়া এটা সামলে দিবে কি করে? আমি মোবাইলটা দেখছি। ঘটনাটা নেট দুনিয়ায় কত রঙে ছড়িয়েছে। কেউ কেউ তো নেগেটিভ কথাও বলছে। আমাদের ঘরে ও এগুলো নিয়ে বাবা চাচারা কথা বলছিল। কিন্তু সমুদ্র ভাইয়া নীরব দর্শকের ভূমিকা অভিনয় করছেন, যেন কিছুই হয় নাই, নিতান্তই দুধে ভাতের ন্যায়। আমি বাবার দিকে তাকালাম। বাবা এক ধ্যানে তাকিয়ে আছে, মুখে কোনো চিন্তা নেই, যেন এমন কিছু হয় নাই। সমুদ্র ভাইয়ার জন্য এগুলো দুধ ভাত, শুধু গভীর মনোযোগ। সমুদ্র ভাইয়া কি বলবে এটা শুনে যেন তার জীবনের সব গুরুত্বপূর্ণ বিষয় এখন। আমি আবারও টিভির দিকে চোখ রাখলাম। মাথায় হাজারো কথা ঝুল ঘুরছে। আমি জানি সমুদ্র ভাইয়া বিচক্ষণ, বুদ্ধিমান। আমিও দেখছি এমন কত টক শোতে তাকে ফাঁসানোর ষড়যন্ত্র করলেও সে দারুণভাবে সব হ্যান্ডেল করেছে। কিন্তু এবারে ঘটনাটি ভিন্ন। কাহিনীতে বিভিন্ন প্রেক্ষাপট, যেখানে এক টুকরা ছোট্ট একটি ভিডিওতে মানুষের ইতিবাচক নেতিবাচক মন্তব্য জড়িয়ে আছে, সেখানেই টপিকটি সামাল দেওয়া দাঁতে দাঁতে চিপে পাহাড়, সমুদ্র সৈকত, নানা আটলান্টিক মহাসাগরে পাড়ি দেওয়ার সমান। ভিডিওটি 30 সেকেন্ডের কম সময়, যেখানে সমুদ্র ভাইয়া
মেয়েকে আমাকে রেস্টুরেন্ট থেকে টেনে গাড়িতে ওঠাচ্ছে আর তার হাত ভর্তি রক্ত। ঘড়িটি শো শো করে ঝড়ের গতিতে চলে যাচ্ছে। যদিও ভিডিওটিতে আমার চেহারা দেখা যায় না আর রেস্টুরেন্টের ভিতরে কাহিনী কেউ ভিডিও করতে পারে নাই, তবুও ওখানে তো আমি জড়িয়ে আছি। সমুদ্র ভাইয়া কি আমাকে নিয়ে কথা বলবে? আমি কি এই টক শোর রংমহলে জড়িয়ে যাব?